তাহলে দিকে দিকে বামপন্থীরা প্রার্থীরা দাঁড়িয়েছে, তাদের হাত শক্ত করতে হবে। উত্তরপাড়ায় মীনাক্ষী দাঁড়িয়েছে, মীনাক্ষী তাদের অন্যতম, এবং মীনাক্ষীর হাত শক্ত করা উচিত। তাহলে গোটা রাজ্যের কাছে বার্তা যাবে, উত্তরপাড়ার মানুষ একজন সৎ শিক্ষিত যোগ্য প্রার্থীকে বিধানসভায় পাঠিয়েছে। হ্যাঁ, আমি তো গোটা রাজ্যে যে সমর্থন দেখেছি তাতে সেই সম্ভাবনা প্রবল। শেষ কথা তো নির্বাচনের যেদিন রেজাল্ট বেরোবে সেদিনই জানা যাবে। তবে আমার নিজের বিশ্বাস মানুষ বামপন্থীদের পাশে আছে। যদি উত্তরপাড়ার বাকি প্রার্থীদের দেখো, তারাও প্রথিতযশা প্রার্থী, একজন এনএসসি কমান্ডার, অন্যজন আইনজীবী। সেখানে মীনাক্ষীর কতটা ব্যতিক্রম বলে তোমার মনে হচ্ছে? একজন বললেন রাহুলের বিচার কি পাওয়া যাবে, আমি তাকে বললাম পশ্চিমবঙ্গে তো কোনো বিচারই পাওয়া যাচ্ছে না, আলাদা করে কি বলি বলুন। কিন্তু রাজনীতির মঞ্চে আমি রাহুলের কথা বলতে চাইনি বলে আলাদা করে নামটা মেনশন করিনি, কিন্তু প্রতি মুহূর্তে ওর প্রেজেন্সটা মিস করেছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। এই মুহূর্তে এসে পৌঁছেছে উত্তরপাড়া বিধানসভায়, যেখানে মীনাক্ষী মুখার্জির প্রচারে এসে উপস্থিত হয়েছেন অভিনেতা বাদশা মৈত্র। বাদশাদা লিটারালি গোটা বাংলা চষে খাচ্ছেন, বিভিন্ন প্রার্থীর প্রচারে তিনি ঘুরছেন। বাদশাদা, উত্তরপাড়ার আমেজটাকে একটু অন্য দেখলে? উত্তরপাড়ার আমেজ অন্য মানে এটা গোটা পশ্চিমবঙ্গের আমেজের সঙ্গে ভীষণ মানানসই। আমি জলঙ্গ গিয়েছিলাম, আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম। এই গোটা রাজ্য জুড়ে বামপন্থীদের প্রতি পার্টির লোকেরা এগিয়ে আসে সেটা একরকম, কিন্তু রাস্তার দুধার দিয়ে যারা সাধারণ লোক, যাদের সাথে রাজনীতি সেই অর্থ কোনো সম্পর্ক নেই, তারা যেভাবে দেখা করার জন্য, হাত নেড়ে সমর্থন জানাবার জন্য এগিয়ে আসছে, সেটা সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। দাদা, তুমি মঞ্চ থেকে বললে রাজনীতিতে ভালো মানুষের দরকার, ভালো মানুষকে জেতাতে হলে মীনাক্ষীকে জেতান। রাজনীতি সত্যি কঙ্কালসার একটা চেহারা, অন্তত শেষ 5 বছরে তুমি অনুধাবন করে কি এই কথাটা বললে? না, শুধু মীনাক্ষী না, আমি হচ্ছে গোটা রাজ্যে যে বামপন্থীরা প্রার্থীরা লড়ছে, এত কম বয়সী ছেলে মেয়ে আছে, প্রবীণরাও আছে। যদি রাজনীতিতে এই পারসেপশনটা ফিরিয়ে আনতে হয় যে রাজনীতি করে খাওয়ার জায়গা নয়, শিক্ষিত লড়াকু সৎ মানুষদের জায়গা, তাহলে দিকে দিকে বামপন্থীরা প্রার্থীরা দাঁড়িয়েছে, তাদের হাত শক্ত করতে হবে। উত্তরপাড়ায় মীনাক্ষী দাঁড়িয়েছে, মীনাক্ষী তাদের অন্যতম, এবং মীনাক্ষীর হাত শক্ত করা উচিত। তাহলে গোটা রাজ্যের কাছে বার্তা যাবে, উত্তরপাড়ার মানুষ একজন সৎ শিক্ষিত যোগ্য প্রার্থীকে বিধানসভায় পাঠিয়েছে। দাদা, তুমি যদি উত্তরপাড়ার বাকি প্রার্থীদের দেখো, তারাও প্রথিতযশা প্রার্থী, একজন এনএসসি কমান্ডার, অন্যজন আইনজীবী। সেখানে মীনাক্ষীর কতটা ব্যতিক্রম বলে তোমার মনে হচ্ছে? আসলে মীনাক্ষী তো ব্যক্তি মীনাক্ষী না, মীনাক্ষী একটা রাজনীতির প্রতিনিধি, মীনাক্ষী একটা ভাবনার প্রতিনিধি, একটা দর্শনের প্রতিনিধি। যে ভাবনা, যে দর্শনটা ওদের শিখিয়েছে যে রাজনীতিটা করে খাওয়ার জায়গা নয়, রাজনীতি করে বছর বছর নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোটা মীনাক্ষীদের রাজনীতির প্র্যাকটিস নয়। তাই উল্টো দিকে আপনি যদি দেখেন, গোটা রাজ্য জুড়ে বিজেপি বলুন, তৃণমূল বলুন, তাদের যে আয় ব্যয়ের হিসেবটা আপনি দেখুন, তাদের নির্বাচনী খাতে যে খরচ করছে, বিজ্ঞাপনে যে খরচ করছে, আপনি তাকিয়ে দেখুন, ইলেকট্রাল বন্ড দেখুন, তাতে দেখবেন তাদের যে বিপুল পরিমাণ টাকা তারা বিভিন্নভাবে উপায় করেছে, তার সঙ্গে বামপন্থী রাজনীতিকদের আকাশ পাতাল পার্থক্য। মীনাক্ষী সেই রাজ্যের সেই রাজনীতির প্রতিনিধি। মীনাক্ষীর মতো প্রতিনিধিরা যদি রাজনীতিতে আসে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক সৎ, ভালো, শিক্ষিত, লড়াকু ছেলে মেয়ে আসবে। দাদা, তুমি দীপশিতার ওখানে গেছো, বহুবার গেছো, মীনাক্ষীর এখানে এসছো, বাংলার বিভিন্ন জায়গায় যাচ্ছো। তোমার ব্যক্তিগত মোটিভেশনের জায়গাটা ঠিক কোথা দিয়ে তুমি পাচ্ছ এখানে? এই যে দীপশিতা বলো, তুমি মীনাক্ষী বলো, করতান বলো, ধ্রুব বলো, এই যে এত এত ছেলে মেয়ে যারা চাইলেই তাদের যথেষ্ট পড়াশোনায় ভালো, চাকরি করে জীবনটা অনেকের মতোই আরাম করে কাটাতে পারতো, তা না করে যে দলটার বিধানসভায় একটাও প্রতিনিধি নেই, সেই দলটা বছরের পর বছর তারা করছে এবং রাস্তায় নেমে লড়াই করছে, এইটাই তো সব থেকে একটা বড় মোটিভেশন আমার কাছে। যে এরা যদি নিজেদের, আমরা তো অনেক বছর দেখে নিয়েছি, এরা যদি নিজের জীবনটা প্রায় বিসর্জন দিয়ে দিয়েছে, ক্যারিয়ারটা প্রায় এরা জলাঞ্জলি দিয়ে ফেলেছে, সেই অবস্থায়, এবং তার সঙ্গে অসংখ্য বামপন্থী, এটা তো নয় প্রতিনিধি, তার সঙ্গে প্রচুর বামপন্থী ছেলে মেয়ে আছে, প্রত্যেক দিন ইয়াংরা এই লড়াইতে সামিল হচ্ছে, তারাই আমার কাছে মোটিভেশন। আমার কাছে এই এই কিছু না থাকা অবস্থায় বামপন্থী আদর্শকে যারা আঁকড়ে বেঁচে আছে, তারাই আমার কাছে মোটিভেশন। প্রথম দফা ভোটের পর কি বুঝছো? এমনি হাওয়া তো মানে একটা কোথাও গিয়ে বামেদের একটা জোরালো একটা দাবি বলছে যে অনেকের জায়গায় খাতা খুলতে পারে। হ্যাঁ, আমি তো গোটা রাজ্যে যে সমর্থন দেখেছি তাতে সেই সম্ভাবনা প্রবল। শেষ কথা তো নির্বাচনের যেদিন রেজাল্ট বেরোবে সেদিনই জানা যাবে। তবে আমার নিজের বিশ্বাস মানুষ বামপন্থীদের পাশে আছে। দাদা, আজকে 90% ভোট পড়েছে, এটা তো একটা গণতন্ত্রের ভালো চিহ্ন। ভীষণ ভালো চিহ্ন, এবং এই গণতন্ত্রই দেখতে চেয়েছি আমরা। গন্ডগোল তুলনামূলক অনেক কম, এই গণতন্ত্রই চাই আমরা পশ্চিমবঙ্গে। দাদা, শেষবার যখন এই এই জায়গায় এসেছিলে, তোমার সঙ্গে রাহুল দা ছিল, আমার মনে পড়ে। আমি এসেছিলাম দীপশিতাদির প্রচারে। ব্যক্তিগতভাবে মিস করো তুমি? আমি এই রাজনৈতিক মঞ্চে রাহুলের কথা ইচ্ছে করে বলিনি, অনেকের মনে হতে পারে রাহুলকে আমরা অন্যভাবে ব্যবহার করছি, কিন্তু প্রত্যেক মুহূর্তে মনে করেছে। ইনফ্যাক্ট আমাকে দুজন এসে বলে গেছেন আগের দিনের মিছিলে যে এই রাস্তা দিয়ে আপনি রাহুলকে নিয়ে মিছিল করেছিলেন। একজন বললেন রাহুলের বিচার কি পাওয়া যাবে,
আমি তাকে বললাম পশ্চিমবঙ্গে তো কোনো বিচারই পাওয়া যাচ্ছে না, আলাদা করে কি বলি বলুন। কিন্তু রাজনীতির মঞ্চে আমি রাহুলের কথা বলতে চাইনি বলে আলাদা করে নামটা মেনশন করিনি, কিন্তু প্রতি মুহূর্তে ওর প্রেজেন্সটা মিস করেছি। অসম্ভব ধন্যবাদ। বাদশাদা পরিষ্কার বলছেন যে উত্তরপাড়ায় ভালো মানুষকে জেতাতে হলে মীনাক্ষীকে জেতাতে হবে। ধন্যবাদ। কথা বলার চেষ্টা করবো দেবদূত ঘোষের সঙ্গে। দেবদূত দা, বিপুল ভিড়, এই মিছিল নজিরবিহীন। অবশ্যই পশ্চিমবঙ্গে এবার 18তম বিধানসভাও নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে, এবং যারা ভেবেছিল যে লাল ঝান্ডা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কিন্তু ভোটের ফলাফল যখন বেরোবে আগামী 4 তারিখ 4 মে, তখন মানুষ বুঝিয়ে দেবে যে ডাকাত এবং ডাকাতরা তো কখনো চোরদের ধরে না, ডাকাত এবং চোরেরা মিলেমিশে থাকে, এবং ফাইনালি মানুষ জেতে সেটা প্রমাণ হয়ে যাবে। তুমি নিজেও একাধিক জায়গায় যাচ্ছ, বিভিন্ন প্রার্থীর সমর্থনে যাচ্ছ, তুমি প্রার্থী হও, এক্সপিরিয়েন্সটা নতুন, এনজয় করছো, সাপোর্ট মানুষকে এইভাবে দেখে। পার্টি যখন যে দায়িত্ব দেয় সেটাই পালন করি। কখনো প্রার্থী করলে প্রার্থী, দেওয়াল লিখতে বললে দেওয়াল লেখা, মিছিল করতে বললে মিছিল, এখন মিছিলে রয়েছি। তো পার্টি যে দায়িত্ব দেবে সেটাই পালন করব, কিন্তু পার্টিকে জিতিয়ে আনতে হবে, সেই লড়াইয়ে আছে। উত্তরপাড়া টাফ সিট, বিজেপির ক্যান্ডিডেট দীপাঞ্জন চক্রবর্তী এনএসজি কমান্ডার বলছেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, লড়াইটাকে একটু কঠিন উত্তরপাড়ায়। একেবারেই কঠিন নয়। মীনাক্ষী মুখার্জি মানুষের হৃদয়ের মধ্যে আছেন, এবং মীনাক্ষী মুখার্জি বামপন্থী আন্দোলন থেকে উঠে আসা একটা মুখ। তো তার ক্রমাগত লড়াই মানুষ দেখেছে, এবং মানুষে আগামী দিনে মীনাক্ষী মুখার্জিকেই বেশি ভরসা করবে, কারো ছেলে বা কারো প্রতিনিধি তাদেরকে নয়। সেই জন্য সক্রিয় একজন রাজনৈতিক কর্মী, বাম কর্মী, লড়াই থেকে উঠে আসা মীনাক্ষী মুখার্জিকে গ্রহণ করবে। প্রথম দফা ভোটের পর বামেরা আজকের দিনে দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে কনফিডেন্ট কিছু আসন কনফার্ম করা গেছে? আমার মনে হয় আমরা অলরেডি 2 অঙ্কের সংখ্যায় পৌঁছেছি। লাগছে উত্তরপাড়ায় এই মিছিলে এসে এত বিপুল মানুষের সারা, কেমন লাগছে? স্বাভাবিকভাবেই ভালো লাগছে, এবং আজকে সারাদিনে যেভাবে ভোট হয়েছে তাতে তৃণমূল এবং বিজেপির জন্য বিপদের সম্ভাবনা বেশি অনেক মানুষই দেখছেন। উত্তরপাড়ায় মীনাক্ষী এবং উত্তরপাড়ায় মীনাক্ষী এই প্রথম দিন গাড়িতে উঠলো, সবচেয়ে জরুরি কথা। প্রত্যেক দিন প্রত্যেকের বাড়ি বাড়ি গেছে, এবং প্রত্যেক দিন প্রত্যেকের সমস্যা শুনেছে, সেগুলোকে নোট করেছে, মনে রেখেছে। মানুষ কিন্তু এগুলো পরিষ্কার ভাবে বুঝেছে। মানুষ কিন্তু বুঝতে পারছে যে কে, কারা, কেন, কিসের জন্য তাদের ভালো চায়। এতদিন কারা মিথ্যে কথা বলেছে, দুর্নীতির পাকে ডুবেছে, আর সেই পাক থেকে পদ্ম ফুটিয়েছে। এবার সেটা সম্ভব নয়। ওই ঘাস ছিল বলে গরু এসছে, এবার ঘাস কাটা যাবে, গরুও যাবে। সাধারণ মানুষের এত স্বতঃস্ফূর্ত আবেগ, খেলাটা একটু ঘুরবে মনে হচ্ছে এবার নির্বাচন। অবশ্যই অবশ্যই, এবং সেটাই হবে একটা বড় টার্নিং পয়েন্ট। আত্মবিশ্বাসী চন্দন সেন বললেন এটাই হবে টার্নিং পয়েন্ট, এবং তিনি বলছেন উত্তরপাড়াতে মীনাক্ষী মুখার্জি জিতবেন এবং জেতার সম্ভাবনা 100%। অত্যন্ত আত্মবিশ্বাসী চন্দন সেন।